যে সমাস কয় প্রকার দেখেছিলাম? সমাস 4 প্রকার: অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি দ্বন্দ্ব। অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি দ্বন্দ্ব, এরকম সমাস 4 প্রকার দেখেছিলাম, ঠিক আছে? এখন এই যে 4 প্রকার সমাস, সেখানে তৎপুরুষ একটা সমাস ছিল, তৎপুরুষ সমাস। সমাস শব্দের মানে কি ছিল মনে আছে? আশা করি সমাস শব্দের অর্থ কি ছিল মনে আছে, আশা করি। পর্ণা, সমাস শব্দের অর্থ কি ছিল? একীকরণ, হ্যাঁ, মানে একীকরণ মানে পদের হচ্ছে কি সুজাতা। একীকরণ তো সেখানে একপদীকরণং সমাস মানে দুই বা ততোধিক পদ মিলে একটি পদে পরিণতই হচ্ছে সমাস। একপদীকরণম সমাসঃ, এরকম বলেছিলাম। একপদীকরণম হ্যাঁ, সমাসঃ, অর্থাৎ একপদীকরণম সমাসঃ মানে কি, যে দুই বা ততোধিক পদকে বা পদ সমূহকে একপদে পরিণত করাই হলো সমাস। মানে একটা পদে পরিণত হবে, দুই বা ততোধিক পদ, সেগুলো একটা পদে পরিণত হবে, সেটাই হচ্ছে সমাস। যেমন ধরো বললাম যে রাজ্ঞঃ পুরুষঃ, এখানে কটা পদ আছে? রাজ্ঞঃ পুরুষঃ কটা পদ আছে? দুটো পদ। দুটো পদ আছে। এইটা সমাস নয়। এবারে এই দুটো পদ মিলে কি হবে? রাজ ও পুরুষঃ, এইটা হলো সমাস। তাহলে এখানে কটা পদ আছে? একটা। একটা। তাহলে দেখো দুটো পদের একপদীকরণ হয়ে গেল, মানে দুটো পদ একটা পদে পরিণত হলো। এইটা হচ্ছে সমাস, মানে এইটা হচ্ছে সমাস পদ। আর এইটাকে কি বলে? এইটাকে কি বলে? এটা হচ্ছে বিগ্রহ। রাজ্ঞঃ পুরুষঃ, এটা হচ্ছে বিগ্রহ, ঠিক আছে? বিগ্রহ বলে, আর এটা সমাস। যেমন ধরো যদি বলা হয় রামশ্চ লক্ষ্মণশ্চ ভরতশ্চ, কি হবে? রামশ্চ লক্ষ্মণশ্চ ভরতশ্চ কি হবে? রাম লক্ষ্মণ ভরতাহ। দেখো এইখানে কটা পদ আছে? বিগ্রহে কটা পদ আছে? বিগ্রহে কটা পদ আছে? তিনটে পদ আছে। বিগ্রহে তিনটে পদ আছে, কিন্তু সমাসে কটা পদ হলো? সমাসে কটা পদ হলো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এখন আমার কথা? হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে স্যার, আমার কথা? শোনা যাচ্ছে। হুম দেখো, তাহলে এই যে এইটা হচ্ছে সমাস, রাজ ও পুরুষ, এটা সমাস। কিন্তু রাজ্ঞঃ পুরুষ, এটাকে কি বলে? রাজ্ঞঃ পুরুষ, এটাকে কি বলে? সমস্ত পদ। না, রাজ্ঞঃ পুরুষ এটাকে কি বলে? মানে এই যে এই অংশটাকে কি বলে? এটাকে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য, একদম বিগ্রহ বাক্য বলে। এদিকে রামশ্চ লক্ষ্মণশ্চ ভরতশ্চ, মানে আমি দুইয়ের অধিক পদ দেখাচ্ছি। দুইয়ের অধিক পদ, এখানে কটা পদ আছে? রামশ্চ লক্ষ্মণশ্চ ভরতশ্চ কটা পদ আছে? তিনটে পদ তিনটে। আছে। সেই তিনটে পদ মিলে যখন সমাস করলাম, দেখো একটা পদ হয়ে গেছে।
রাম লক্ষ্মণ ভরতাহ। তাহলে এই যে দুই বা ততোধিক পদ, দুই বা ততোধিক পদ, সেইগুলো কি হয়, সেইগুলো যখন একটা পদে পরিণত হয় সেই একপদীকরণকে বলা হয় সমাস। একপদীকরণকে বলা হয় সমাস। ঠিক আছে, এখন বক্তব্য, আমরা সেই জন্য বলেছিলাম যে সমাসের লক্ষণ বা সমাসের স্বরূপ হচ্ছে একপদীকরণম, একটা পদে পরিণত করা, তার নামই সমাস। এখন এই যে যত প্রকার সমাস আমরা বলেছিলাম, অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রী, দ্বন্দ্ব, তার মধ্যে আজকে আমরা যা আলোচনা করব সেটা হচ্ছে তৎপুরুষ বিষয়। তৎপুরুষ বিষয় আলোচনা করব, মানে চার প্রকার সমাসের মধ্যে, ঠিক আছে, অন্যতম হলো তৎপুরুষ সমাস। ঠিক আছে, এই তৎপুরুষ সমাসের লক্ষণ কি বলেছিলাম? তৎপুরুষ সমাসের লক্ষণ বলেছিলাম, মনে আছে কারোর? প্রায়েণ উত্তর পদার্থ প্রধান তৎপুরুষঃ। উত্তর পদার্থ প্রধানঃ তৎপুরুষঃ। মানে এই যে এখানে যে ধরো দুটো, এই যে দুটো পদ আছে, রাজপুরুষঃ বা এই যে রাজ্ঞঃ পুরুষঃ, এখানে কটা পদ আছে? দুটো পদ। দুটো দুটো পদ আছে। এখানে পূর্ব পদ কোনটা, উত্তর পদ কোনটা? রাজ্ঞটা পূর্ব পদ আর পুরুষটা হচ্ছে উত্তর উত্তর পদ। পদ। তাহলে যেখানে বা যে সমাসে উত্তর পদার্থটা প্রধান হবে, মানে উত্তর পদের যে অর্থ সেটা প্রধান হবে। উত্তর পদের অর্থ, উত্তর পদ মানে পুরুষঃ, এই পদের অর্থ যেখানে প্রধান হবে সেখানে হবে কি, যেখানে উত্তর পদের অর্থ যেখানে প্রধান হবে সেখানেই হবে এই তৎপুরুষ সমাস। ঠিক আছে, তাহলে কি বলা হলো, যে প্রায়েণ উত্তর পদার্থ প্রধান তৎপুরুষঃ। এখন এই তৎপুরুষ সমাসের একটা ভাগ আছে, একটা সূত্র আছে যে দ্বিগুশ্চ, দ্বিগুশ্চ, ঠিক আছে, এর অর্থ সূত্রার্থ করেছে দ্বিগু সমাসও তৎপুরুষ সমাসের অন্তর্গত। দ্বিগু সমাসও তৎপুরুষ সমাসেরই অন্তর্গত, মানে দ্বিগুটা আলাদা কোনো সমাস নয়, এটা তৎপুরুষ সমাসেরই অন্তর্গত। এখন দ্বিগু সমাস হয় কখন? ঠিক আছে, প্রশ্ন, দ্বিগু সমাস হয় কখন? দ্বিগু সমাস হয় কখন বা দ্বিগু সমাসের লক্ষণ কি? উত্তর, সংখ্যা পূর্ব দ্বিগুহু, সংখ্যা পূর্ব দ্বিগুহু, অর্থাৎ যে 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 তৎপুরুষ সমাসের যে তৎপুরুষ সমাসে, যে তৎপুরুষ সমাসে সমস্যমান পদগুলির মধ্যে পূর্ব পদটি হয় সংখ্যাবাচক শব্দ, তাকে দ্বিগু সমাস বলে। আচ্ছা, একটু ভেঙে ভেঙে বলতে হবে। সুরজিতা,
হ্যাঁ স্যার। যদি কোথাও বুঝতে না পারো একদম নিঃসন্দেহে জিজ্ঞাসা করবে, স্যার এখানে বলুন বুঝতে পারছি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখন সমস্যমান পদ কোনগুলো? প্রশ্ন সমস্যমান পদ। যে সমস্যমান পদ, ধরো বললাম এই যে রাজ্ঞহ পুরুষঃ, এটা তো রাজ পুরুষ হবে। এই যে এই দুটো হচ্ছে সমস্যমান পদ, মানে বিগ্রহ বাক্যে যে পদগুলো থাকে সেই পদগুলিকে বলা হয় সমস্যমান পদ। কি বললাম বোঝা গেল? বিগ্রহ বাক্যে যে পদগুলি থাকে সেই পদগুলিকে কি বলা হয়? সমস্যমান পদ। পর্ণা, সুজাতা গেছে? হ্যাঁ স্যার। এগুলো আগেও বলেছি, আবারও বলছি। বিগ্রহ বাক্যে যে পদগুলি থাকে সেই পদগুলি হচ্ছে সমস্যমান পদ। এখন তাহলে সমস্যমান পদগুলির মধ্যে যেখানে পূর্ব পদটা হবে সংখ্যাবাচক শব্দ, সমস্যমান পদগুলির মধ্যে যেখানে পূর্ব পদটা হবে সংখ্যাবাচক শব্দ, যেমন ধরো উদাহরণ যদি বলা হয় হুম ধরো এরকম বলা হলো যে যে পঞ্চসু কপালেষু সংস্কৃতঃ, পঞ্চসু কপালেষু সংস্কৃতঃ, এরকম বলা হলো। পঞ্চসু কপালেষু সংস্কৃতঃ, তাহলে এই যে পঞ্চ এবং কপাল, পঞ্চ এবং কপাল, পঞ্চসু কপালেষু সংস্কৃতঃ, পঞ্চসু কপালেষু সংস্কৃতঃ, এই যে বলা হলো এখানে পঞ্চ কপাল, তাহলে দুটো এখানে সমস্যমান পদ, দুটো সমস্যমান পদ, এবং এই দুটো সমস্যমান পদের মধ্যে দেখো প্রথম পদটা কিরকম? দুটি সমস্যমান পদের মধ্যে প্রথম পদটা হচ্ছে যে সংখ্যাবাচক পদ, তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস, এটা হলো দ্বিগু সমাস, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। মানে যেখানে যেখানে পূর্ব পদটা হবে সংখ্যাবাচক, যেখানে পূর্ব পদটা হবে সংখ্যাবাচক সেখানে হয় দ্বিগু সমাস। এবং তাহলে আমরা কি পেলাম? যে দ্বিগু সমাস বিধায়ক সূত্র কি? দ্বিগু সমাস বিধায়ক সূত্র কি? সংখ্যা পূর্ব দিগু। সংখ্যা পূর্ব দিগু, ঠিক আছে? সংখ্যা পূর্ব দিগু, এটা হচ্ছে দ্বিগু সমাস বিধায়ক সূত্র, সংখ্যা পূর্ব দিগু। ধরো আরো ধরো উদাহরণ যদি বলা হয় যে ধরো এরকম বলা হলো যে পঞ্চভিঃ কৃতঃ বা পঞ্চভিঃ গোভিঃ কৃতঃ, মানে পাঁচটা গরুর দ্বারা কেনা হয়েছে, মানে এমন একটা দ্রব্য যেটা পাঁচটা গরুর দ্বারা কেনা হয়েছে। পঞ্চভিঃ গোভিঃ কৃতঃ, ঠিক আছে? এরকম সমাসয় হয় পঞ্চগু, ঠিক আছে? পঞ্চগু এরকম হয়।
পঞ্চভি গভী কৃতঃ বা পঞ্চগু কৃতঃ, এরকম, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে এটা এখন না বললেও হতো, এটা পরে বললেও হতো, কিন্তু এখন এটা হচ্ছে প্রসঙ্গক্রমে এলো, বলা হলো। এরপরে যে তৎপুরুষ সমাসের যে সূত্র, এখন এই তৎপুরুষ সমাস আমি বলে রাখি। তৎপুরুষ সমাস হচ্ছে, ধরো কিরকম হয়, একটা দ্বিতীয়া তৎপুরুষ হবে, ঠিক আছে, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ এবং সপ্তমী তৎপুরুষ। মানে এতগুলো তৎপুরুষ সমাস হবে। মানে কেবলমাত্র আমরা জানি রাজ্ঞঃ পুরুষঃ, যে রাজ পুরুষঃ, এটা দ্বিতীয় ষষ্ঠ তৎপুরুষ, আর কোনো হয় না এমন নয়। এই 6 প্রকার তৎপুরুষ সমাস আমরা পড়ব, সূত্র সহকারে পড়ব, সসূত্র 6 প্রকার তৎপুরুষ সমাস আমরা পড়ব, ঠিক আছে। তা প্রথমে কি আছে? প্রথমে আছে দ্বিতীয় তৎপুরুষ। এগুলো কি হয়তো সেই উপপদ তৎপুরুষ, নং তৎপুরুষ এগুলোও হয়? হ্যাঁ, এইগুলো হয়, ওইগুলো পড়বো, কিন্তু এইগুলো আগে পড়ে ওইগুলো পড়বো, ঠিক আছে। হুম। দেখো, প্রথম হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। তা দ্বিতীয় তৎপুরুষের সূত্র কি আছে? দ্বিতীয় তৎপুরুষের সূত্র: দ্বিতীয়া শ্রেতাতীত পতিত গতাত্যস্তা প্রাপ্তাপন্নৈঃ। দ্বিতীয়া শ্রেতাতীত পতিত গতাত্যস্ত প্রাপ্তাপন্নৈঃ। দ্বিতীয়া শ্রেতাতীত পতিত, দ্বিতীয়া শ্রেতাতীত পতিত গতাত্যস্তা প্রাপ্তাপন্নৈঃ। দ্বিতীয়া শ্রেতাতীত পতিত গতাত্যস্ত প্রাপ্তাপন্নৈঃ। এই সূত্রগুলো বারবার রিডিং করবে, বারবার উচ্চারণ করবে, তবে সূত্রগুলো মাথায় বসে যাবে, মনে থাকবে। দ্বিতীয়া শ্রেতাতীত পতিত গতাত্যস্ত প্রাপ্তাপন্নৈঃ। কি অর্থ? না, অর্থ হচ্ছে, সূত্রার্থ হচ্ছে যে দ্বিতীয়ান্ত পদের বা দ্বিতীয়ান্ত পদ যদি সুবন্ত, শ্রিত, অতীত, পতিত, গত, অত্যস্ত, প্রাপ্ত এবং আপন্ন পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। কি বললাম? দ্বিতীয়ান্ত পদ যদি, মানে এই যে, মানে যে শ্রিত, অতীত, পতিত, গত, অত্যস্ত, প্রাপ্ত এবং আপন্ন, এই যে সূত্রে যে লিস্টেড পদগুলো, এই সূত্রে যে লিস্টেড যে পদগুলো, এই পদগুলো এই পদগুলো সুবন্ত হতে হবে। মানে সুবন্ত না হলে কিন্তু হবে না, সুবন্ত হতে হবে। তাই বলছে, দেখো, যে শ্রিত, অতীত, পতিত, গত, অত্যস্ত, প্রাপ্ত, আপন্ন, এই পদগুলো সুবন্ত হবে এবং দ্বিতীয়ান্ত পদের সঙ্গে সমাস হবে। দ্বিতীয়ান্ত পদের সঙ্গে সমাস হবে, অন্য কোনো পদের সঙ্গে সমাস হলে হবে না, দ্বিতীয়ান্ত পদের সঙ্গে সমাস হবে। দ্বিতীয়ান্ত পদের সঙ্গে যখন তুমি সমাস হবে, তখনই সেটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো, তখনই দ্বিতীয় তৎপুরুষ সমাস বলা হবে, ঠিক আছে। না, কিরকম উদাহরণ কি? না, উদাহরণ হচ্ছে, দেখো, এরকম বলা হচ্ছে যে বলা হলো, দুঃখম দুঃখম অতীতঃ,
দুঃখম অতীতঃ, ঠিক আছে, মানে যিনি দুঃখকে অতিক্রম করেছেন, দুঃখম অতীতঃ। দুঃখম অতীতঃ এটা কিরকম বিগ্রহ? দেখো আমরা এইভাবে করেছিলাম, দুঃখম অতীতঃ কিরকম বিগ্রহ এটা? গ্রহ। হ্যাঁ বলো, দুঃখম অতীতঃ কিরকম বিগ্রহ এটা? নেটওয়ার্ক ফল করছে খুব। শোনা যাচ্ছে আমার কথা এখন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, কি বলছিলাম, দুঃখম অতীতঃ এটা কিরকম বিগ্রহ, লৌকিক না অলৌকিক? লৌকিক বিগ্রহ। লৌকিক বিগ্রহ। তাহলে এখানে এই যে দুঃখম অতীতঃ, এখানে লৌকিক বিগ্রহ এটা, এবং এখানে সমাস, এর সমাস সংজ্ঞা হবে কোন সূত্র দিয়ে? দ্বিতীয়া শ্রিতাতীত পতিত। হ্যাঁ, দ্বিতীয়া শ্রুতাতীত পতিত গতাত্যস্ত প্রাপ্তাপন্নৈঃ, এই সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হবে, ঠিক আছে। তাহলে এই সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হলো দ্বিতীয়া শ্রিতাতীত পতিত গতাত্যস্ত প্রাপ্তাপন্নৈঃ, এই সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হলো। সমাস সংজ্ঞা হওয়ার পরে কি হবে? সমাস সংজ্ঞা হওয়ার পরে কি হবে ভুলে গেছি, প্রাতিপদিক সংজ্ঞা হবে। সংজ্ঞা হবে সুপধাতু প্রাতিপদিক। কৃত্তদ্ধিত সমাসাশ্চ, সূত্র দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হবে, এবং প্রাতিপদিক সংজ্ঞা হলে তারপরে প্রথমে এখানে সমাস সংজ্ঞা হলো, প্রাতিপদিক সংজ্ঞা হলো, তারপর দুঃখ অম অতীত সু, এটা হচ্ছে অলৌকিক বিগ্রহ। এই অলৌকিক বিগ্রহেতে কি হবে? সুপধাতু প্রাতিপদিকয়োঃ দিয়ে প্রাতিপদিকের যে সুপ্রত্যয় তার লোপ হয়ে যাবে, দুঃখ অতীত। বাস, এখানে এসে কি হবে? এখানে জাস্ট এখানে সন্ধি সূত্র লাগবে, অকহ সবর্ণে দীর্ঘ, মানে পূর্ব এবং পরের যে অকার সেটা দীর্ঘ হয়ে দুঃখাতীত, এটা হলো প্রাতিপদিক। আবার প্রাতিপদিক হলো, এবং একটা নিয়ম ছিল মনে আছে, একদেশে বিকৃতস্য অনন্যত্বাৎ, এর নিয়ম ছিল, বা অনন্যবৎ, এই নিয়ম অনুসারে আবার প্রাতিপদিক সংজ্ঞা হয়ে যে সু আসবে, দুঃখাতীত সু, তারপরে সুয়ের কি হবে? লোপ হবে, দুঃখাতীত স, এবং সস্য
রুত্তি বিসর্গে দুঃখাতীতঃ, মানে এটা হচ্ছে বিশেষণ হলো, ঠিক আছে। যদি বলা হয় যে বালিকা, তখন দুঃখাতীতা, বালকঃ দুঃখাতীতঃ, ঠিক আছে। বা অন্য কোনো নপুংসকলিঙ্গে যদি ব্যবহার করা হয় তখন দুঃখাতীতম, বনম দুঃখাতীতম, এরকম বলা হলো। আমি এখানে সুরুচিতাকে সাজেস্ট করব, সুরুচিতা আছে লাইনে? হ্যাঁ স্যার। আমি জানি তুমি এই অংশটা বুঝতে পারছো না, যে এই অংশটা কি করলাম, তাই তো? এই প্রক্রিয়ার মাথায় ঢুকলো না। না স্যার, ওই শব্দ রূপগুলো যেভাবে ভেঙেছিলাম ওই রকম মনে হলো। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এই যে এখানে কৃত্যধিত সমাসাশ্চ কি করে হলো, সুপধাতু প্রাতিপদিকয় কি করে হলো, এইগুলো একটু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। আমার মনে হয় পূর্বের যে অব্যয়ীভাবের যে ক্লাসগুলো হয়েছিল সেখান থেকে তুমি যদি 2-3টে কি 4টে ক্লাস শুনে নাও, এইগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওইখানে এই প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো বিস্তারে আরো বর্ণনা আছে ওখানে। কেন এখানে কৃত্যধিত সমাসাশ্চ হলো, কৃত্যোদ্ধিত সমাসাশ্চ কেন এখানে এলো, সুপধাতু প্রাতিপদিকয়োঃ এরই বা কি অর্থ, এটা কেন এখানে আসছে, ঠিক আছে। এই প্রক্রিয়াটা ওখানে ডিটেলসে আছে। আমি তোমাকে ক্লাসের রেকর্ডিং এ দিয়ে দেবো, আগের যে ক্লাসের রেকর্ডিং গুলো ওখান থেকে শুনে নেবে, ঠিক আছে। হ্যালো, কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এইগুলো আর অসুবিধা হবে না। তাহলে দেখো দুঃখাতীতঃ হলো, এটা একটা উদাহরণ হলো। দ্বিতীয় উদাহরণ কি আছে না, ওখানে আছে এরকম তুমি যা খুশি করতে পারো। ধরো বললাম যে বললাম গত দিয়েছে না, গত, গ্রামম গতঃ, সেম হবে। এখানে সমাস সংজ্ঞা কি দিয়ে হবে, দ্বিতীয়া শ্রিতাতীত, ইতি সমাস সংজ্ঞা হবে, এই সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হবে। তারপরে কৃত্যোদ্ধিত সমাস দিয়ে এখানে প্রাতিপদিক সংজ্ঞা হবে। প্রাতিপদিক সংজ্ঞা হলে এখানে গ্রাম অম গত সু দিয়ে এখানে এখানে এটা অলৌকিক বিগ্রহ হবে। তারপরে সুপধাতু প্রাতিপদী কয়োহ দিয়ে প্রাতিপদিকের যে সুপের লোপ হয়ে যাবে, গ্রামগত, এখানে কিছুই লাগবে না। মানে ওখানে যেমন অকহ সবর্ণে একটা সূত্র লাগলো, এখানে লাগবে না সেটাও। তাহলে জাস্ট এখানে গ্রামগত, গ্রামগত, ঠিক আছে। এখানে আবার একদেশ বিকৃতস্য অনন্য বৎ, এই নিয়ম অনুসারে গ্রামগত এটাই থেকে যাবে। মানে এর আবার প্রাতিপদিক সংজ্ঞা হবে, দিয়ে এখানে সু আসবে, সুয়ের থেকে অনুবন্ধ লোপে গ্রামগত এটা থাকলো। তারপরে শস্য ঋত্বে বিসর্গে গ্রামগত, বাস এটা হবে। দেখো প্রক্রিয়াটা বোঝা গেল? হ্যালো, প্রক্রিয়া বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই হচ্ছে এর প্রক্রিয়া, ঠিক আছে। এইটা হচ্ছে গেল দ্বিতীয় তৎপুরুষ সমাসের দ্বিতীয় তৎপুরুষ সমাসের যে বক্তব্য বা সূত্রার্থ এটা। পরবর্তী মানে এখানে প্রধান প্রধান একটা করেই সূত্র আছে। দ্বিতীয় তৎপুরুষ মানে আরো কিছু কিছু আলাদা সূত্র আছে, আলাদা মানে যেগুলো গৌণ সূত্র আছে, আমরা গৌণ সূত্রগুলো কিছু কিছু পড়বো, কিন্তু
মেইন সূত্রগুলো আগে পড়বো, ঠিক আছে? তা পরবর্তী সূত্র কি? তৃতীয় তৎপুরুষের সূত্র। তৃতীয়া তৎকৃতার্থেন তৃতীয়া তৎকৃতার্থেন গুণ বচনেন। তৃতীয়া তৎকৃতার্থেন গুণ বচনেন, এটা সূত্র। তৃতীয়া তৎকৃতার্থেন গুণ বচনেন, এটা হলো সূত্র, ঠিক আছে? এখন কি অর্থ? অর্থ হচ্ছে যে তৃতীয়ান্ত পদের কি বলছে? তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন যে গুণবাচক শব্দ, তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন যে গুণবাচক শব্দ, ঠিক আছে? কি বললাম? তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন যে গুণবাচক শব্দ এবং অর্থ শব্দের সঙ্গে যে তৃতীয়ান্ত পদের সমাস, তাকে বলে তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন যে গুণবাচক শব্দ এবং অর্থ শব্দের সঙ্গে যে তৃতীয়ান্ত পদের সমাস, মানে মূল বক্তব্য হচ্ছে আগে যেমন হয়েছিল দ্বিতীয়ান্ত পদের সঙ্গে সমাস হয়েছিল, দেখো একটু মিলিয়ে নাও, যে অর্থ ছিল এই যে দ্বিতীয়ান্ত পদ যদি এই শ্রিত, অতীত, পতিত এদের সঙ্গে সমাসবদ্ধ হয়, দ্বিতীয়ান্ত পদ যদি, ঠিক আছে, দ্বিতীয়ান্ত মানে এই যে শ্রিত, অতীত, পতিত, গত এই পদগুলো কার সঙ্গে সমাসবদ্ধ হবে? দ্বিতীয়ান্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হবে, দ্বিতীয়ান্ত পদের সঙ্গে। আর এখানে বলছে এই যে গুণবাচক শব্দটা আর এই যে অর্থ শব্দটা কার সঙ্গে সমাসবদ্ধ হবে? না এই তৃতীয়ান্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হবে, তৃতীয়ান্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হবে। কিন্তু এই গুণবাচক শব্দটা কিভাবে আসবে? গুণবাচক শব্দটা তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন হতে হবে। মানে এই গুণবাচক শব্দটা যে কোনো গুণবাচক শব্দ হলে হবে না, এই গুণবাচক শব্দটা তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন হতে হবে, তবেই সেই গুণবাচক শব্দটা তৃতীয়ান্ত পদের সঙ্গে সমাস হবে। এবং অর্থ পদেরও এবং অর্থ শব্দও যদি তৃতীয়ান্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তখন সেখানে তৃতীয় তৎপুরুষ সমাস হবে। দেখো যা বললাম আমি বোঝাতে পারলাম কি? আমি বোঝাতে পারলাম সুজাতা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো ধান্যেন অর্থঃ, কি বলেছে? অর্থ শব্দের সঙ্গে যে তৃতীয়ান্ত পদের সমাস তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। দেখো একটা অর্থ শব্দ, তার সঙ্গে যে তৃতীয়ান্ত পদ মানে ধান্যেন, এটা তৃতীয়ান্ত পদ, এই তৃতীয়ান্ত পদের সমাস। অর্থ শব্দের সঙ্গে যে তৃতীয়ান্ত পদের সমাস, অর্থ শব্দের সঙ্গে যে তৃতীয়ান্ত পদের সমাস, অর্থ শব্দের সঙ্গে যে তৃতীয়ান্ত পদের সমাস, ঠিক আছে, সেখানে দেখো মিলে গেছে, তাহলে এখানে তৃতীয় তৎপুরুষ সমাস হবে। তাহলে ধান্যেন অর্থঃ ধান্যার্থঃ।
এখন এখানে সেই লৌকিক বিগ্রহ হবে, এটা হচ্ছে লৌকিক বিগ্রহ, লৌকিক বিগ্রহ, ঠিক আছে। এবং কি হবে এখানে, কোন সূত্র দিয়ে এখানে সমাস হবে, সমাস বিধায়ক সূত্র কি, তৃতীয়া তৎকৃতার্থেন, এটা। এবং এখানে কি হবে তো, এখানে অলৌকিক বিগ্রহটা কি হবে, অলৌকিক বিগ্রহটা কি হবে দেখি কে বলতে পারে। ধান্যটা হবে হুম, অর্থ সু। ধান্যটা অর্থ সু। হুম, ধান্যটা হবে অর্থ সু হবে। তাহলে ধান্যটা অর্থ সু, এটা হচ্ছে অলৌকিক বিগ্রহ বাক্য। এবং কৃত্যোদ্ধৃত সমাস দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হয়ে, ঠিক আছে, এখানে প্রাতিপদিক সংজ্ঞা হলো, এবং প্রাতিপদিক সংজ্ঞা হয়ে তারপরে সুপোধাতু প্রাতিপদিকয় দিয়ে এখানে ধান্য সু, টা এবং সুয়ের লোপ হয়ে গেল, সরি, অর্থ, টা এবং সুয়ের লোপ হয়ে গেল। যখন লোপ হলো, এখানে আবার সে দেখো অকহ সবর্ণে দীর্ঘ করে এখানে ধান্যার্থ হলো, একদেশ বিকৃতস্য অনন্যবৎ করে এখানে আবার প্রাতিপদিক সংজ্ঞা হবে, তারপরে ধান্যার্থ সু, তারপর ধান্যার্থ হয়ে যাবে, ঠিক আছে। অনুবন্ধ লোপে স্বাদিকার্যে ধান্যার্থ। দেখো বোঝা গেল। ক্লিয়ার হয়েছে এটা, উদাহরণটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। হুম, এবং আর একটা যে আছে, যে উদাহরণ 2, যে তৃতীয়ান্ত পদের দ্বারা কৃত যে গুণবচন শব্দ, সংকুলয়া খণ্ডঃ, সংকুলয়া খণ্ডঃ। তোমরা জানো সুপারি, নিশ্চয় জানো সুপারি, সুপারি, ঠিক আছে। সেই সুপারি কাটা হয়, বা যারা ঠাকুমা দিদিমা আছেন তারা সুপারি কি দিয়ে কাটে জানো, ওটাকে কি বলে, ওটাকে সুপারি যেটা কি যা দিয়ে কাটে তাকে কি বলা হয়, জাতি বলে, জাতি বলে, জাতি, একদম জাতি বলে, ঠিক আছে। তাহলে সুপারি, সুপারি যা দিয়ে কাটা হয় সেটা হচ্ছে জাতি বলে, ঠিক আছে। এই সংকুলা মানে জাতি, সংকুলা মানে জাতি, ঠিক আছে। আর এই খণ্ড মানে, খণ্ড মানে কি, খণ্ড মানে এক প্রকার বিভাগ। দেখো তর্ক সংগ্রহে যে গুণ আছে, সেখানে 24 প্রকার গুণের মধ্যে বিভাগ একটা আছে। তর্ক সংগ্রহে যে গুণ আছে, সেই গুণগুলির মধ্যে যে 24 প্রকার যে গুণ আছে, সেই গুণের মধ্যে বিভাগ একটা অন্যতম।
বিভাগ আছে, ঠিক আছে। তাহলে দেখো যে তৃতীয়ান্ত পদের দ্বারা যে গুণবাচন, তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন যে গুণবাচক শব্দ, তৃতীয়ান্ত পদ কোনটা? এটা হচ্ছে সংকুলা শব্দ, সংকুলা শব্দ, লতা শব্দ। তাহলে লতয়া, সংকুলয়া। তাহলে তৃতীয়ান্ত পদ কোনটা? সংকুলয়া। সংকুলয়া, এটা তৃতীয়ান্ত পদ। সেই তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন যে গুণবাচক শব্দ কোনটা? তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন গুণবাচক শব্দ কোনটা? খণ্ড। খণ্ড। সেই গুণবাচক শব্দটা যদি তৃতীয়ান্ত পদের সঙ্গে সমাস হয়, এখানে তৃতীয়ান্ত পদ কোনটা? সংকুলয়া। তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন যে গুণবাচক শব্দ মানে খণ্ড, সেই খণ্ড শব্দটা যদি তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন হয়, যদি তৃতীয়ান্ত পদের দ্বারা উৎপন্ন হয়, বা এই গুণবাচক শব্দটা যদি তৃতীয়ান্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তৃতীয়ান্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তখন সেই সমাসটাকে বলা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? তাহলে সংকুলয়া খণ্ডঃ, এখানে সূত্র কি হবে? সমাস বিধায়ক সূত্র তৃতীয়া তৎ থেন গুণবচনেন। এখানে এটা হবে সমাস বিধায়ক সূত্র। এবং নেক্সট, এবং এর প্রাতিপদিক সংজ্ঞা হয়ে যাবে এখানে। প্রাতিপদিক সংজ্ঞা হলো সংকুলাটা খণ্ডসু, সংকুলাটা খণ্ডসু। এখানে এরকম করে এর অলৌকিক বিগ্রহে সুপধাতু প্রাতিপদিকয়োঃ দিয়ে প্রাতিপদিকের লোপ হয়ে যাবে সংকুলা খণ্ড, জাস্ট যোগ হয়ে যাবে সংকুলা খণ্ড। একদেশ বিকৃতস্য অনন্যবৎ করে এর আবার প্রাতিপদিক সংজ্ঞা হবে, যে সু আসবে, সংকুলা খণ্ড সু, অনুবন্ধ লোপে সংকুলা খণ্ড স, সস্য রুত্বে বিসর্গে সংকুলা খণ্ডঃ। দেখো বোঝা গেছে? বোঝা গেছে হ্যাঁ কিনা? বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। এই হচ্ছে সূত্রার্থ।